একদিন মেডিকেল কলেজের এক ছাত্র দেখতে পেলেন নার্স একজন রোগীকে ট্রলিতে করে কোথাও নিয়ে যাচ্ছেন। এমন সময় সেই ছাত্রটি নার্সকে মজার ছলে জিজ্ঞেস করলেন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নার্স বললেন, অপারেশন হবে। কি অপারেশন? কে করবেন? সবাই জিজ্ঞেস করছিলেন সেই ছাত্রটি। সেই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও নামকরা শল্য চিকিৎসক সেই অপারেশন করবেন, এবং শরীরের কোন জায়গায় অপারেশন করবেন তাও বললেন নার্স। সব কিছু শুনে ছাত্রটির মনে দুশ্চিন্তা হলো। ছাত্রটি নার্সকে বললেন, ওনার শরীরের ঠিক জায়গায় অপারেশন হচ্ছে না। শরীরের কোথায় অপারেশন করতে হবে তা বলে দিলেন ছাত্রটি নার্সকে, এবং যিনি অপারেশন করবেন সেই ডাক্তারবাবুকেও বলতে বললেন। নার্স গিয়ে ভয়ে ভয়ে ডাক্তারবাবুকে সব কথা বললেন। নার্সের কথা শুনে সেই নামকরা ডাক্তারবাবু রেগে লাল, আর জিজ্ঞেস করলেন, কে বলেছে এসব আপনাকে? নার্স আরও ভয় পেয়ে বললেন, ডাক্তার রায়। তারপরে আরও কড়া ভাষায় ডাক্তারবাবু নার্সকে জিজ্ঞেস করলেন, কে এই ডাক্তার রায়? মৃদু গলায় নার্স উত্তর দিলেন, এখানকার ডাক্তারির ছাত্র। ডাক্তারবাবু রেগে লাল হয়ে নার্সকে বললেন, ডাকো তো দেখি কে এই ছোকরা, কিভাবে আমার ভুল ধরে, দেখব আজ। নিজের মতো অপারেশন শুরু করলেন ডাক্তারবাবু, এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন কোথাও একটা ভুল হচ্ছে ওনার। কি জানি কি ভাবলেন। পরে সেই ছাত্রটি যেভাবে যা বলেছিলেন সেইভাবেই অপারেশন করলেন ডাক্তারবাবু। অপারেশন সাকসেসফুল, রুগীও ভালো আছেন। ডাক্তারবাবু অবাক হলেন, ছাত্রটি যা বলেছিলেন তাই ঠিক হলো। অপারেশন শেষে বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন তিনি। নার্সকে বললেন, ডাক্তার রায়কে একবার ডেকে পাঠান তো। ডাক্তার রায় খবর পেয়ে তাড়াতাড়ি সেই সার্জেনের কাছে গেলেন। সার্জেন প্রথমেই তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই রুগীকে আগে কোনো পরীক্ষা করেছিলেন? ডাক্তার রায় ঘাড় নেড়ে বললেন, না, করেননি। পরের প্রশ্ন ছিল খুবই স্বাভাবিক, তাহলে আপনি কিভাবে জানলেন কোন অপারেশন ওনার পক্ষে ঠিক হবে? সার্জেনকে চমকে দিয়ে ডাক্তারি ছাত্র ডক্টর রায় উত্তর দিলেন, এটা আমি আমার অন্তর্দৃষ্টি থেকে বলেছি। কি ভাবছেন, বানিয়ে বানিয়ে আপনাদের গল্প বলছি? না, একদমই না। তাহলে আপনাদের মনে প্রশ্ন, কে এই ডাক্তার রায়, কি তার পরিচয়? এই ডাক্তার যেই তারিখে জন্মেছিলেন সেই তারিখেই মারাও গিয়েছিলেন। লোকে বলতো তিনি নাকি মুখ দেখে মানুষের রোগ বলে দিতে পারতেন। অনেকে ওনাকে আধুনিক যুগের ধন্বন্তরীও বলতেন। এই ডাক্তার আর কেউ নন, তিনি হলেন আমাদের বাংলার ভগবান তথা বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়। ওনার জন্ম মৃত্যু দিনেই অর্থাৎ 1 জুলাই সারা ভারতবর্ষে পালন করা হয় ডক্টরস ডে। এমনকি ভারতের ডাক্তারদের সবথেকে বড় যে পুরস্কার সেটাও ওনার নাম অনুসারে দেওয়া হয়, ডক্টর বিসি রয় অ্যাওয়ার্ড। 1948 সাল থেকে 1962 সাল অর্থাৎ 14 বছর পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এই 14 বছরে বাংলাকে বদলে দিয়েছিলেন সোনার বাংলায়। ডক্টর বিধানচন্দ্র রায় বিহারে জন্মগ্রহণ করেও কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী ও রূপকার হয়ে উঠেছিলেন, এবং চিকিৎসা জীবনে তার রোমাঞ্চকর গল্প ও কল্যাণী নামক মেয়ের সাথে প্রেমের কাহিনী কি, সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি রোমাঞ্চকর চিকিৎসার মজার গল্প বলি আপনাদের। অবিভক্ত ভারতের পূর্ব পাকিস্তানের এক বিখ্যাত জমিদারের পুত্রবধূ খুব অসুস্থ। বাংলাদেশের কোনো ডাক্তারই রোগ সারাতে পারলেন না। জমিদারবাবু ওনার পুত্রবধূকে নিয়ে চলে এলেন কলকাতায় বিধানবাবুকে দেখাতে। সঙ্গে বিধানবাবুর বন্ধুর সুপারিশ করা চিঠি। কলকাতায় এসে শুনলেন বিধানবাবু শিলংয়ে। সেখানেই চলে গেলেন জমিদারবাবু ওনার পুত্রবধূকে নিয়ে।
বিধানবাবু সব শুনে মহিলার সাথে আলাদাভাবে কথা বলতে চাইলেন। বিধানবাবু কথায় কথায় জানতে পারলেন বিয়ের আগে বাপের বাড়িতে গড়গড়ায় তামাক খাওয়ার অভ্যাস ছিল সেই বউয়ের, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে লজ্জায় তা খেতে পারতেন না এবং কাউকে কিছু বলতেও পারতেন না। বিধানবাবু সেই জমিদারের পুত্রবধূকে বললেন, কাউকে কিছু বলার দরকার নেই, আমি দেখছি। জমিদার বাবুকে বিধান রায় ডেকে বললেন, আপনার বৌমার যা অসুখ হয়েছে তার একটাই ওষুধ, ওনাকে 1 মাস দিনে একবার গড়গড়ায় তামাক খেতে দিতে হবে, তারপর 2 দিন অন্তর দিন এইভাবে কমাতে থাকবেন, সব ঠিক হয়ে যাবে। যাওয়ার আগে মহিলাটি বিধান রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিলেন, আপনি আমায় বাঁচালেন ডাক্তারবাবু। রুগীদের যতটা কম ওষুধ দেওয়া যায় বা ওষুধ ছাড়া কিভাবে ভালো করা যায় সেটাই বিধানবাবু সবার আগে ভাবতেন। এ প্রসঙ্গে বিধানবাবুর আরেকটি গল্প বলি আপনাদের। বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাবার এক সহকর্মী বিধানবাবুর কাছে যান মাথা ঘোরার সমস্যা নিয়ে। ঘুম থেকে উঠলেই ওনার মাথা ঘুরে। মাথার সব রকম চিকিৎসা তিনি করিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। ডক্টর রায় সব শুনলেন। শুনে একটা সাদা কাগজে খসখস করে কি লিখে হাতে ধরিয়ে বললেন, যান, ঠিক হয়ে যাবে। ভদ্রলোক তাকিয়ে দেখলেন গোটা কাগজে বড় বড় করে ইংরেজিতে লেখা, রিভার্স ইওর হেড। ভদ্রলোক কিছু বুঝতে না পেরে বাড়ি চলে এলেন। বাড়ির লোকও এই প্রেসক্রিপশন দেখে অবাক হয়ে গেলেন। ডাক পড়ল সঞ্জীববাবুর বাবার, কারণ তিনিই বলেছিলেন ডক্টর বিধান রায়কে দেখাতে। হতে পারে উনি অনেক বড় ডাক্তার, তাই বলে এ কেমন ঠাট্টা। রেগে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিলেন সঞ্জীববাবুর বাবাকে। শেষমেশ সঞ্জীববাবুর বাবাই ছুটে গেলেন ডক্টর রায়ের কাছে, জানতে চাইলেন এর মানে কি। ডক্টর রায় প্রেসক্রিপশনটা দেখেই বললেন, আমার ধারণা তিনি রাতে শোয়ার সময় উত্তর দিকে মাথা ও দক্ষিণ দিকে পা দিয়ে শোন। এর ফলে যেটা হচ্ছে, পৃথিবীর চুম্বক ক্ষেত্র বরাবর উনি চুম্বক শলাকার কাজ করছেন, যার প্রভাব মাথায় পড়ছে। আমি তাই ওনাকে উল্টো করে, অর্থাৎ দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা দিয়ে শুতে বলেছি। ওই ভদ্রলোককে এটা বলতে তিনি শোয়ার ভঙ্গিমা পরিবর্তন করে শুতে লাগলেন। বাস 3 দিনেই মাথা ব্যথা সেরে গেছে সেই ভদ্রলোকের। আসুন এবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের আত্মপরিচয়টা জেনে নেই। ডাক্তার বিধানচন্দ্র রায় 1882 সালে 1 জুলাই বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মাকে হারান তিনি। বাবার আদর্শে পাটনা কলেজ থেকে 1901 সালে গণিত বিষয়ে বিএ পাশ করেন। এরপর তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ও কলকাতা মেডিকেল কলেজে প্রবেশিকা পরীক্ষা দেন। ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল না বিধানবাবুর, কিন্তু মেডিকেল কলেজের লিস্টটা আগে বের হওয়ায় মেডিকেল কলেজেই ভর্তি হয়ে গেলেন বিধানবাবু। অর্থের অভাবে ধনী রোগীদের বাড়িতে মেল নার্সেরও কাজ করেছেন বিধানবাবু। 12 ঘন্টা কাজ করে পারিশ্রমিক পেতেন মাত্র 8 টাকা। অতিরিক্ত টাকার প্রয়োজনে পার্ট টাইম ট্যাক্সিও চালাতেন বিধানবাবু। তিনি কোনো কাজকেই ছোট করে দেখতেন না। কলকাতায় এলএমএস ও এমডি ডিগ্রি লাভ করার পর লন্ডনের সেন্ট বার্থোলোমিও হাসপাতালে ডাক্তারি উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। একসাথে 2টি কোর্স করবেন বলে বারবার আবেদনটি খারিজ হয়েছে। তিনি দমলেন না। টানা 29 বারের পর 30 বারের মাথায় আবেদনটি গ্রহণ হলো। তারপর মাত্র 1200 টাকা নিয়ে বিধান রায় পাড়ি দিলেন লন্ডনে ডাক্তারি পড়ার জন্য। মাত্র 2 বছর 3 মাসে ব্রিটিশদের চমকে দিয়ে একসাথে এমআরসিপি ও এফআরসিএস 2টি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ডাক্তারির সর্বোচ্চ ডিগ্রি লাভ করে কলকাতায় ফিরে আসেন ডক্টর বিধানচন্দ্র রায়। বিদেশ থেকে কলকাতায় ফিরে সবে টুকটাক রুগী দেখেন বিধানবাবু। এমন সময় ডক্টর বিধানচন্দ্র রায় প্রেমে পড়েন কিংবদন্তি ডাক্তার ডক্টর নীলরতন সরকার বাবুর সুন্দরী কন্যা কল্যাণীর।
বিধানবাবু ও কল্যাণী জুটিয়ে প্রেম করলেন কিছুদিন। তারা সারা জীবন একসাথে জীবন কাটাবেন সেটাও ঠিক করে নিয়েছেন। এমন সময় কল্যাণীর পিতা নীলরতনবাবু বিধান রায়কে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ইনকাম কত? যথারীতি বিধান রায় তার ইনকামের কথা বললেন। তার উত্তরে নীলরতনবাবু বললেন, আমার মেয়ের হাত খরচও তোমার ইনকামের থেকে বেশি। ডক্টর রায় বুঝতে পারলেন কল্যাণীর সাথে তিনি যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আর পূরণ হবে না। যথারীতি কল্যাণীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আর ডক্টর বিধানচন্দ্র রায় তার প্রথম প্রেম কল্যাণীকে ভুলতে পারেন না, তাই তিনি কোনোদিন বিয়েও করেন না। পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রেম কল্যাণীকে মনে রাখার জন্য তিনি তৈরি করেন নিজের প্রিয় শহর কল্যাণী। ডাক্তার বিধান রায়ের প্রেমের কাহিনী আপনাদের কেমন লাগলো? মনে হচ্ছে কোনো সিনেমার গল্প শুনছেন, তাই না? আপনাদের মন ভেঙে দিয়ে বলি, লোকমুখে প্রচলিত ডাক্তার বিধান রায়ের এই প্রেমের কাহিনীটি সম্পূর্ণ মিথ্যা। ডক্টর নীলরতন সরকারের 5টি মেয়ে ছিল ঠিকই, কিন্তু তার মধ্যে কারো নাম কল্যাণী ছিল না। তাহলে এই কল্যাণী নাম এলো কোথা থেকে? আসলে এই শহরের লোকেদের কল্যাণের উদ্দেশ্যেই শহরটির নাম হয়েছিল কল্যাণী। ডাক্তার বিধানচন্দ্র রায়কে আধুনিক ভারতের ধন্বন্তরীও বলতেন অনেকে। কিন্তু কেন? এ প্রসঙ্গে আপনাদের একটি গল্প শোনাই। গ্রামের এক গরিব চাষিকে ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে পাঠিয়েছিলেন সেই গ্রামেরই এক ডাক্তার। গরিব চাষিটি ডক্টর বিধান রায়কে দেখিয়ে গ্রামের সেই ডাক্তারের সাথে আর দেখা করেননি। ডাক্তারবাবু নিজেই একদিন খোঁজ করতে গেলেন তার। গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, কি বললেন ডাক্তার রায়? গরিব চাষি বিরক্ত হয়ে বললেন, আমাকে বলছেন পেঁয়াজের চাষ করতে, এ আবার ডাক্তার নাকি? গ্রামের ডাক্তারবাবু হেসে চাষিকে বললেন, তুমি দুবেলা নিয়ম করে পেঁয়াজের রস খাবে। কেমন করে খেতে হবে তা ডাক্তারবাবু বলে দিলেন। 2 মাসেই চাষিটির রোগ সেরে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে বাংলায়। ব্রিটিশরা তাদের সেনাবাহিনীদের জন্য সমস্ত কুইনাইন বাজার থেকে কিনে নিয়েছেন। কুইনাইন আর কোথাও পাওয়া যাচ্ছে না। এই সংকটাপূর্ণ মুহূর্তে ডাক্তার বিধানচন্দ্র রায় ছাতিম গাছের পাতা দিয়ে বড়ি তৈরি করতে বললেন। ছাতিম গাছের পাতা অনেকটা কুইনাইনের মতো কাজ করে। ডাক্তার রায়ের কথা মতো ছাতিম গাছের পাতা দিয়ে তৈরি করা হলো ম্যালেরিয়ার বড়ি। এই বড়ি দিয়ে অনেক ম্যালেরিয়ার রোগী ভালো হয়েছিলেন। এই প্রথা বহির্ভূত চিকিৎসা ও সাফল্য কতটা দৈবিক জ্ঞান থাকলে করা যায় তার একমাত্র নিদর্শন হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সাধারণ মানুষের সাথে সাথে ডাক্তার বিধানচন্দ্র রায় চিকিৎসা করতেন দাপুটে নেতা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, সর্দার বল্লভভাই পাটেল সহ বড় বড় আইনজীবী, শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের। এবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রী হওয়ার গল্পটা আপনাদের বলি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরেই রাজনীতিতে পা রাখেন ডাক্তার বিধানচন্দ্র রায়। 1923 সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক জীবনের সূত্রপাত করেন। 1928 সালে তিনি কংগ্রেসের সাথে যোগদান করেন। পরে কলকাতার পৌরসভার মেয়র ও 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করে আইনসভায় নির্বাচিত হন। 1948 সালে 23 জানুয়ারি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আয় ছিল মাসে 42,000 টাকা, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তার আয় 3 গুণ কমে দাঁড়ায় 14,000 টাকা। টাকার চেয়ে মানুষকে সেবা ও সুস্থ রাখাই ছিল বিধান রায়ের একমাত্র উদ্দেশ্য। এ প্রসঙ্গে একটি গল্প আপনাদের বলি। মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানবাবু নিয়ম করে দিয়েছিলেন বিকেল 5টার পরে মহাকরণে যেন কেউ না থাকে।
সবাইকে বাড়ি চলে যেতে হবে। এমনকি লিফটম্যানদেরও তিনি ছুটি দিয়ে দিতেন। তিনি নিজে 8টা থেকে 8:30 পর্যন্ত কাজ করতেন। সঙ্গে থাকতো সহায়ক সুশান্তবাবু ও একজন সার্জেন্ট। সেই সার্জেন্টই প্রতিদিন গাড়িতে তুলে দিতেন বিধানবাবুকে, কারণ বিধানবাবু সরকারি পাইলট গাড়ি ব্যবহার করতেন না। একদিন কাজ করতে করতে প্রায় 9টা বেজে গেল। বিধানবাবুর প্রতিদিন 9:30টায় রাতের খাবার খাওয়ার নিয়ম ছিল। 9টা বেজে গেছে দেখে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামছেন। এমন সময় 3তলায় এক সাফাই কর্মীর কাশির শব্দ শুনে হঠাৎ সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন বিধানবাবু। সহায়ক সুশান্তবাবুকে বললেন, এত রাতে কে কাজ করছে? আমি না করেছি 5টার পরে যেন কেউ না থাকে। ডেকে আনুন ওনাকে। সাফাই কর্মী আসতেই বিধানবাবু বলে উঠলেন, কি ভেবেছেন কি? সাফাই কর্মী ভয়ে জড়সড় হয়ে হাতে পায়ে ধরে বলতে চাইলেন, আমার চাকরিটা খাবেন না হুজুর। এবার স্বভাবসিদ্ধ ভাষায় বিধানবাবু বললেন, দূর বেটা, আগে তো প্রাণে বাঁচ, তারপরে চাকরি। বিধানবাবু সার্জেন্টকে ডেকে বললেন, গাড়ি রেডি তো? সার্জেন্ট বললেন, হ্যাঁ। এক্ষুনি এই লোকটাকে যাদবপুর টিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। ওনার গ্যালোপিং টিবি হয়েছে। সুপারকে বলুন বিধানবাবু পাঠিয়েছেন। সার্জেন্ট বিধানবাবুর কথা মতো তাই করলেন। এদিকে সুশান্তবাবু অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলেন, কি হচ্ছে রে বাবা? অত দূর থেকে কাশির শব্দ শুনে বিধানবাবু কিভাবে বুঝলেন যে লোকটির ঠিক গ্যালোপিং টিবি হয়েছে? সন্দেহ দূর করতে সুশান্তবাবু পরদিন সকালে ফোন করলেন হাসপাতালের সুপারকে আর জানতে চাইলেন লোকটির কি হয়েছে। উত্তরে সুপার বললেন, ওনার গ্যালোপিং টিবি হয়েছে। হ্যাঁ, এভাবেই হাজার হাজার লোককে কোনো পরীক্ষা না করেই বিধানবাবু জানতে পারতেন কার কি রোগ হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় কিভাবে বাংলার রূপকার হয়ে উঠলেন সেই গল্পটাই এবার বলবো আপনাদের। বিধান রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু বিধানবাবু মাত্র 3 বছরের মধ্যেই বেকারত্ব, খাদ্যের অভাব ও উদ্বাস্তু সমস্যার সমাধান করেন। কলকাতা শহরের চাপ কমাতে তিনি 5টি নতুন শহর তৈরি করেন: কল্যাণী, বিধাননগর বা সল্টলেক, দুর্গাপুর, অশোকনগর ও হাবড়া। তিনি সাধারণ মানুষের চিকিৎসার জন্য যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ও আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, এছাড়াও শিল্পক্ষেত্রে দুর্গাপুরের শিল্পাঞ্চল থেকে নদীবন্দর হলদিয়া, ব্যান্ডেলের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হরিণঘাটার সরকারি দুগ্ধ প্রকল্প, সব কিছুর পিছনে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান রয়েছে। শুধু স্বাস্থ্য ও শিল্পই নয়, বাংলার সংস্কৃতির উপরও জোর দিয়েছিলেন বিধানবাবু। সঙ্গীত, নৃত্য, চারুকলার বিভিন্ন একাডেমি তৈরি হয়েছিল ওনারই আমলে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী টাকার অভাবে যখন আটকে গিয়েছিল, তখন বিধানবাবুই সরকারি কোষাগার থেকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। 1901 সালের পর থেকেই বাংলার জন্য নিজেকে উৎসর্গ করেছেন বিধানবাবু। বাংলাকে একা হাতে নিজের কাঁধে তুলে বাংলাকে গড়ে তোলেন সোনার বাংলায়। তাই ডক্টর বিধানচন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়। 1961 সালে বিধানবাবুকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। এরপর মাঝে মাঝেই বিধানবাবুর হৃদরোগের সমস্যা দেখা দিতে শুরু করলো। উনি বুঝেছিলেন কোনো ঔষধই আর ভালো করতে পারবেন না ওনাকে। সেই কথাই সত্যি হলো। 1962 সালের 30শে জুন হার্ট অ্যাটাক হলো বিধান রায়ের। এর পরের দিন অর্থাৎ 1 জুলাই জন্মদিনের শুভেচ্ছা দিতে ভিড় জমল ওনার ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে। কিন্তু বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখা করার ক্ষমতা ছিল না বিধানবাবুর। হঠাৎ 12টা 3 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিধানবাবু। নক্ষত্র পতন ঘটল বাংলার রূপকারের। বিধানবাবুর মৃত্যুর খবরে বাংলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন বাংলার মানুষ। যেই ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার কথা ছিল, সেই ফুল দিয়েই সাজানো হলো মহান ব্যক্তির নিষ্পান দেহটি। ঈশ্বরের কি করুণ লীলা,
যেই দিন পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই দিনেই পৃথিবী থেকে কেড়ে নিলেন বিধানবাবুকে। পরের দিন অর্থাৎ 2রা জুলাই কলকাতার বুক ছিঁড়ে বিধানবাবুর মৃতদেহ নিয়ে যাওয়া হলো কেওড়াতলা মহাশ্মশানে। মৃত্যুর কয়েক বছর আগে বিধানবাবুই কেওড়াতলা মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেন। আর উদ্বোধন করতে করতে বলেছিলেন, ওহে, আমাকে পোড়াতে হলে এই ইলেকট্রিক চুল্লিতেই পোড়াবে। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। 2রা জুলাই দুপুরে ডক্টর বিধানচন্দ্র রায়ের শেষ ইচ্ছাও পূরণ করল ঈশ্বর। যে ব্রিটেনে ডাক্তারি পড়ার জন্য বিধানবাবুকে 30 বার আবেদন করতে হয়েছিল, সেই ব্রিটেনের মেডিকেল পত্রিকাতেই বিধান রায়ের মৃত্যুর পর লেখা হয়, ডক্টর বিধানচন্দ্র রয়, ফার্স্ট মেডিকেল কনসালট্যান্ট ইন দ্য সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ বিধানচন্দ্র রয় হলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মেডিকেল পরামর্শদাতা। বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।